জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্রমশ মিলছে সবুজ সংকেত, দেশে ফিরছেন শেখ হাসিনা। কী ভাবছে বিএনপির সরকার, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু, থাকছে প্রতিবেদনে। বিএনপি ক্ষমতায় বসার পর সারা দেশে নারী শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব, থাকছে প্রতিবেদনে। অবিলম্বে ২ সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শোনাম, এখন বিস্তারিত। ক্রমশ মিলছে সবুজ সংকেত, দেশে ফিরছেন শেখ হাসিনা। কি ভাবছে বিএনপির সরকার? বাংলাদেশে নির্বাচন হয়ে গিয়েছে, তদারকি সরকার বিদায় নিয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ ক্ষমতা পেয়েছে বিএনপি। তারা সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন তারেক রহমান। বাংলাদেশে পালা বদল ঘটেছে। এই অবস্থায় হাসিনার ফেরা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। তদারকি সরকারের সময় বিষয়টা ছিল প্রত্যর্পণ, আর বিএনপি সরকারের আমলে সেটা বদলে হয়েছে প্রত্যাবর্তন। নতুন করে হাসিনাকে নিয়ে আলোচনার কারণ দিল্লির একটি বার্তা এবং বাংলাদেশের একটি বার্তা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে। নিউজ বর্তমান সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে হাসিনাকে বলতে শোনা গিয়েছে তিনি দেশে ফিরছেন। বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পর হাসিনাকে নিয়ে তারা কি ভাবছে তা নিয়েও আলোচনা চলছে। হাসিনা দেশে ফিরবেন কি জাতীয় রাজনীতিতে যোগদানের জন্য, নাকি কারাগারে যাওয়ার জন্য? এই দুটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে। তদারকি সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে মামলা দায়ের হয়। আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে। তদারকি সরকার সেই দণ্ডাদেশ কার্যকর করার ব্যাপারে বদ্ধপরিকর ছিল। সে কারণে পূর্বতন সরকারের তরফে দিল্লির কাছে হাসিনার প্রত্যর্পণের দাবি পেশ করা হয়। একবার নয়, বেশ কয়েকবার। দিল্লি যে ঢাকার দাবি পূরণ করবে না সে বিষয়ে নিশ্চিত ছিল রাজনৈতিক বিশ্লেষকেরা। কার্যক্ষেত্রে সেটাই হয়েছে। দিল্লির আরও একটি দাবি ছিল নির্বাচন। এই দাবি শুধু দিল্লির নয়, এই দাবি ছিল আন্তর্জাতিক মহলের। বলা হয়েছে সেই দাবির কাছে নতি স্বীকার করতে বাধ্য হন পূর্বতন সরকার প্রধান। যদিও এই নির্বাচন নিয়ে সন্দেহ রয়েছে। বলা হচ্ছে এটা আসলে সাজানো নির্বাচন। কে ক্ষমতায় আসবে তা আগে থেকেই তৈরি করা ছিল। দরকার ছিল একটা সরকারি সিলমোহরের। ভোটের মধ্যে দিয়ে সেই সিলমোহরের ব্যবস্থা করে নিয়েছেন পূর্বতন সরকার। ক্ষমতায় পরিবর্তনের পর হাসিনার ঘরোয়াপসি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কোনো কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে তারেক রহমানকে বাংলাদেশে ফিরতে পেরেছেন শর্ত সাপেক্ষে। শর্ত ছিল প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম দায়িত্ব হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সসম্মানে ঘরে ফিরিয়ে আনা। অনেকে বলছে হাসিনা দেশে ফিরলে তাকে পড়তে হবে ফাঁসির দড়ি, কারণ তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত একজন আসামি। অপরাধ একটা নয়, একাধিক। সেই সব অপরাধের অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়েছে। অধিকাংশ মামলার রায় হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। শেখ হাসিনার রাজনীতিবিদ হিসেবে যে বিচক্ষণ তা নিয়ে কোনো সন্দেহ নেই। হাসিনা যেমন আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছেন, সম্পর্ক রেখে গিয়েছিলেন রাশিয়া ও চীনের সঙ্গেও। আর ভারতের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল তার নতুন করে বলার দরকার পড়ে না। চীনের সঙ্গে মসৃণ সম্পর্কের কারণে পদ্মা সেতুর নির্মাণে ওই দেশের সাহায্য নিয়েছিলেন। আবার রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের কারণে পদ্মা পারে তৈরি হয়েছিল পরমাণু কেন্দ্র। হাসিনা সরকারের বিরুদ্ধেও ছিল বিস্তর অভিযোগ। সেই অভিযোগের বিস্ফোরণ জুলাই অভ্যুত্থান, এমনটাই মনে করে রাজনৈতিক বিশ্লেষকের একাংশ। ইউনুসকে কেন্দ্র করে বাংলাদেশবাসীর মনে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল, যদিও তিনি তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। সম্প্রতি শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া অডিওতে তাকে বলতে শোনা গিয়েছে দেশে তিনি ফিরছেন। তিনি এও বলেন নতুন একটি সরকার বাংলাদেশ শাসন করছেন। দেশবাসী তাদের শাসন দেখুক, তারা বিচার করুক কোন সময়টা ভালো ছিল, হাসিনার আমল না বর্তমান সময়। তখনই তিনি দেশে ফিরবেন বলে অডিও বার্তায় জানিয়েছেন হাসিন। ফাঁসির আদেশকে তিনি তোয়াক্কা করবেন না। তবে কতদিন এই সরকারের শাসন দেখার জন্য দেশবাসীকে বলেছেন সেটা কিন্তু অস্পষ্ট। হাসিনার এই বক্তব্য থেকে ধরে নেওয়া যেতে পারে দেশে তার দ্রুত ফেরার ব্যাপারে নানা প্রান্ত থেকে যা দাবি করা হচ্ছে সেটা আসলে অপপ্রচার। হাসিনা তার নিরাপত্তা নিশ্চিত না করে দেশে ফিরবেন না। এখন প্রশ্ন হলো হাসিনাকে নিয়ে তারেক রহমান সরকার কি ভাবছে? এখনও পর্যন্ত এই সরকারের নেওয়া পদক্ষেপ কিন্তু হাসিনার প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরির ইঙ্গিত দিচ্ছে। শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু। পিচ ঢালা ধূসর মহাসড়কের বুক চিরে এখন যেন বইছে রূপকথার বসন্ত।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে চোখ মেললেই দেখা যাচ্ছে রক্তরাঙা পলাশ আর শুভ্র গোলাপি জাপানি ক্যাশিয়া রেনিজেরার মেলা। দেশি বিদেশি ফুলের এই অভূতপূর্ব মেলবন্ধনে মহাসড়কটি এখন আর কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং বিনোদনের এক রঙিন ক্যানভাসে পরিণত হয়েছে। পরিকল্পনায় নান্দনিকতা ও নিরাপত্তা। জানা গেছে ৭-৮ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ৪ লেনে উন্নীত করার সময় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। মূলত রাতের বেলা বিপরীতমুখী যানবাহনের হেডলাইটের তীব্র আলো সরাসরি চালকের চোখে পড়া রোধ করতে এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে বিভাজকের ডিভাইডারের ওপর রোপণ করা হয় কয়েক হাজার দেশি বিদেশি ফুলগাছ। গাজীপুরের বুকে জাপানি চেরি রাভা। মহাসড়কের হোতাপাড়া এলাকায় গিয়ে দেখা যায় এক অভাবনীয় দৃশ্য। সেখানে ফুটেছে জাপানি চেরি গোত্রের ফুল ক্যাশিয়া রেনিজেরা। হালকা সাদা আর গোলাপি রাভা ছড়ানো এই ফুলগুলো পুরো এলাকাকে এমন এক রূপ দিয়েছে যা দেখে মনে হয় জাপানের কোনো চেরি ব্লসমের বাগান। স্থানীয় পথচারী রুহুল আমিনের ভাষায় ক্যাশিয়া রেনিজেরা মূলত জাপানি চেরি গোত্রের। শীতের শেষে পাতা ঝরে গিয়ে যখনই তুলোর মতো ফুলগুলো ফোটে, তখন আস্ত একটি গাছকে আস্ত একটি ফুলের তোড়া মনে হয়। এটি আমাদের এলাকার দৃশ্যই বদলে দিয়েছে। সড়কের এই সৌন্দর্য উপভোগ করতে অনেকেই গাড়ি থামিয়ে তুলছেন সেলফি, কেউ করছেন ভিডিও। বাসের জানালা দিয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকছেন ঘরমুখী মানুষ। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল গাজীপুরের এই চেরি ব্লসম। সড়ক বিভাজকে বর্তমানে শোভা পাচ্ছে নানা ধরনের ফুল। বিদেশি প্রজাতির মধ্যে রয়েছে ক্যাশিয়া রেনিজেরা, সাদা, হালকা ও গাঢ় গোলাপি। দেশি প্রজাতির মধ্যে রয়েছে পলাশ, সোনালু, কাঞ্চন, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম, বকুল ও জারুল। অন্যান্য ফুলের মধ্যে রয়েছে বাগানবিলাস, জবা, টগর ও হৈমন্তী। গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তারিক হোসেন জানান, মহাসড়কের পরিবেশ উন্নত করতে এবং যাত্রীদের দীর্ঘ পথে ক্লান্তি দূর করে মন প্রফুল্ল রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তিনি বলেন, বর্তমানে এই গাছগুলো পূর্ণতা পাওয়ায় এর সুফল দেখা যাচ্ছে। ভবিষ্যতে সড়কের সৌন্দর্য আরও বাড়াতে আমাদের আরও নানা প্রজাতির গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। বিএনপি ক্ষমতায় বসার পর সারা দেশে নারী শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসীন হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। বরং গত কয়েকদিনে নরসিংদী, পাবনা ও চট্টগ্রামে ঘটে যাওয়া একের পর এক নৃশংস ধর্ষণ, হত্যা ও প্রকাশ্য গুলিবর্ষণের ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে নারী ও শিশুদের ওপর পৈশাচিক বর্বরতা বেড়ে যাওয়ায় নতুন সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা। গত ২৫-২৬ ফেব্রুয়ারি রাতে নরসিংদীর মাধবদীতে এক লোমহর্ষ ঘটনা ঘটে। ১৫ বছর বয়সী এক কিশোরীকে তার বাবার সামনে থেকেই অপহরণ করে নিয়ে যায় স্থানীয় বখাটে নূর মোহাম্মদ নুরা ও তার চক্র। অপহরণের পর তাকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে হত্যার পর লাশ ফেলে রাখা হয় ফসলের জমিতে। পুলিশ এই ঘটনায় মূল আসামিসহ কয়েকজনকে গ্রেফতার করে রিমান্ডে নিলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পাবনায় দাদি নাতনিকে পৈশাচিক কায়দায় খুন। পাবনার ঈশ্বরদীতে গত ২৭ ফেব্রুয়ারি রাতে ঘটে যাওয়া ঘটনাটি বর্বরতার সকল সীমা ছাড়িয়ে গেছে। ৬৫ বছর বয়সী সুফিয়া খাতুনকে বাড়ির উঠানেই কুপিয়ে হত্যা করা হয়। এরপর তার ১৫ বছর বয়সী নাতনি জামিলা আক্তারকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর সরিষার ক্ষেতে ফেলে হত্যা করা হয়। ২৮ ফেব্রুয়ারি সকালে তাদের মরদেহ উদ্ধারের পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই ঘটনায় স্বজনদেরই সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। চট্টগ্রামে শিশু ধর্ষণ ও গলাকাটা লাশ উদ্ধার। চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ মার্চ বোটানিক্যাল গার্ডেনের দুর্গম পাহাড়ে ৭-৮ বছরের এক কন্যা শিশুকে অত্যন্ত বিভৎস অবস্থায় পাওয়া যায়। শিশুটির শ্বাসনালী কাটা ছিল এবং পরনের কাপড় ছিল না। চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ রাতে শিশুটি মারা যায়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে শিশুটিকে ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যেই গলা কেটে দেওয়া হয়েছিল। এই ঘটনাটি চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। পুলিশি পাহারার মধ্যেই ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ। এদিকে শুধু নারী শিশু নির্যাতনই নয়, বেড়েছে শস্ত্রাস্ত্রের দাপটও।
গত ২৮ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম নগরের চন্দনপুরায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানের বাড়িতে পুলিশি পাহারার তোয়াক্কা না করেই সন্ত্রাসীরা মুহুর্মুহু গুলি চালায়। কোটি টাকা চাঁদা না পেয়ে এই দুঃসাহসিক হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খোদ পুলিশি পাহারার মধ্যে এমন হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম ভঙ্গুর দশাকেই স্পষ্ট করে। জনমনে উদ্বেগ ও প্রশাসনের দাবি। সারা দেশে যখন এমন বিভীষিকাময় পরিস্থিতি, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন যে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে বাস্তবে সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দিন দিন বাড়ছে। অবিলম্বে ২ সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এমন অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফল তৈরি ও ঘোষণায় মহা ইঞ্জিনিয়ারিং হয়েছে। সাবেক উপদেষ্টা কথায় তা প্রমাণ হয়েছে। শুক্রবার ৬ মার্চ জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড খলিলুর রহমানের গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি পালন করে জামায়াত। গোলাম পরোয়ার বলেন, অতীতের নির্বাচনের চেয়ে এবারের ধরনটাই ছিল আলাদা। ভোটারদের বোকা বানিয়ে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ঠিকই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তা না হলে রাত ১০-১১টা পর্যন্ত সারা দেশ থেকে ১১ দলের বিজয়ী হবার খবরে ভোট গণনা বন্ধ রাখা হতো না। তিনি বলেন, মানুষ যখন জামায়াতের বিজয়ের খবর শোনার জন্য উন্মুখ ছিল, তখনই মধ্যরাতে রহস্যজনকভাবে ফলাফল পরিবর্তন করে দেওয়া হলো। এটা বড় ইঞ্জিনিয়ারিং। তিনি অবিলম্বে ২ সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবি জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন ও টাকরাইল হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে রিজওয়ানা হাসান ও ড খলিলুর রহমানের বিরুদ্ধে নানা স্লোগান দেন জামায়াত নেতৃকর্মী। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড হেলাল উদ্দিন আহমেদ, ঢাকা ৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা ৫ আসনের এমপি কামাল হোসেন, মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, উত্তরের সেক্রেটারি ইয়াসিন আরাফাত প্রমুখ।